আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমাদের জুলাইয়ের সাইক্লোন তৈরি হয়েছে। জুলাইয়ের মূল চেতনার যে বাতিঘর, এটা ছিল ইনকিলাব মঞ্চ। আরও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু ইনকিলাব মঞ্চটা হচ্ছে জুলাইয়ের চেতনার বাতিঘর। যতদিন ইনকিলাব মঞ্চ কথা বলবে, আওয়াজ করবে, ততদিন ওদিসি, ছায়ানট সহ বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী ভারতীয় যে সংস্কৃতি আমদানি করার প্রতিষ্ঠান বাংলাদেশে, যা বাংলাদেশের 90% মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলে, এই প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখার জন্যে ইনকিলাব মঞ্চ একমাত্র সাংস্কৃতিক বিপ্লব। কারণ বাংলাদেশের আইনে আমরা ইন্ডিয়া, আমেরিকা, এদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং এদের যে লেসপেন্সার, দীর্ঘদিন ধরে লালিত পালিত বিএনপি এবং আওয়ামী লীগ নামক যে সেকুলার দলগুলো, এরা এই কালচারাল সেন্টার থেকে বাইরে আসতে পারে না। এবং কি নির্মম দেখেন যে প্রথম আলো, ডেইলি স্টার ভারতের রয়ের পারপাস সাফ করেছে বাংলাদেশে বসে, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য কাজ করেছে, বিএনপি এসে কিন্তু তাদের উপরে নির্ভরশীল। ফাংশনটা হলো জনগণকে ধোঁকা দেয়া। জনগণ, তোমার আওয়ামী লীগকে ভালো লাগছে না, বিএনপিকে নাও। বিএনপি তোমাদের ক্ষতি করছে, তাহলে আওয়ামী লীগকে নাও। মানে আপনাকে চয়েস করতে হবে অবশ্যই একটা বহির্বিশ্বের লেসপেন্সার। বর্তমান যে সব কিছুর জিনিসের দাম বাড়ানো হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন পণ্যের উপর যে দাম, কর, ভ্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, এটা কিন্তু আইএমএফের কাছ থেকে লোন নেবে, $4 বিলিয়ন লোন নেবে। এই তারা শর্ত দিয়েছে, জনগণের উপরে বোঝা চাপিয়ে দাও। জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে এই টাকা উসুল করে আইএমএফের আইএমএফ তো পারপাস বলতে আইএমএফের বিশ্ব ব্যাংক যে মোড়লগুলো, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, এই যে পশ্চিমা বিশ্বের দাদাদের যে পারপাস সাফ করবে, এদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের মডার্ন স্লেভারি বা আধুনিক দাসত্ব, যে আমরা মনে করছি আমরা স্বাধীন, কিন্তু আমরা টাকার জন্যে মানুষের গোলামি খাটছি। এবং তাদের নির্ধারিত টাইম, বেঁধে দেওয়া টাইম, প্রোডাকশন বেসিস কতখানি কাজ করছে। আপনি প্রোডাকশন না করলে আপনাকে মারবে না। আগে যে মানুষ দাস কিনতো, তাকে নির্দিষ্ট সময় কাজ করাতো এবং কাজে ফাঁকি দিলে মারত। এখন আপনাকে মারবে না, আপনাকে প্রহার করবে না, আপনাকে ভাতে মারবে। আপনি বাধ্য হবেন নিজের জীবন, শ্রম, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে দেখেন বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের নিঃশ্বাসগুলো শোনার চেষ্টা করুন। সেখানে তারা অমানবিক নির্যাতনের শিকার হন। এই অমানবিক নির্যাতন করে মানুষের মাথার ঘাম পায়ে ফেলার টাকা এরা বহির্বিশ্বের থেকে লোন নিয়ে শোধ করবে। প্রিয় ভাইয়েরা, তো এবং বাংলাদেশকে যে করিডোর দিচ্ছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ভারতকে দিয়ে দিচ্ছিল প্রায় 30,000 কোটি টাকার ব্যবসা বাণিজ্য। আমাদের বাংলাদেশের বড় বড় যে প্রোডাকশন কোম্পানিগুলো আছে, আরএফএল বলেন বা ওয়ালটন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, এদের 20,000 কোটি টাকার উপরে কারোরই মূলধন নেই। অথচ বাংলাদেশ থেকে 30,000 কোটি টাকার উপরে বাণিজ্য করে ভারত, চায়না। আর আমেরিকার স্টাইলগুলো আবার আলাদা। এদের স্বাভাবিকভাবে দেখলে মনে হয় যে এরাই আমাদের লাভ করাচ্ছে। যেরকম গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের যে ট্রেড যে সিস্টেম, এটা কিন্তু ঘাটতি দেখায়। ইউরোপ, আমেরিকা লস করে বাংলাদেশকে লাভ দেখাচ্ছে, কিন্তু সিস্টেমটা আলাদা। আমরা অন্যান্যখানে
তাদেরকে লাভ দিই। যেরকম আমাদের বাংলাদেশের যে পড়ালেখার যে স্টুডেন্ট, যে ছাত্ররা, তারা অধিকাংশ কিন্তু ইউরোপ আমেরিকায় যায়। তারা ওখানে যে ওই দেশে চাকরি করে, ওই দেশের মানুষের সেবা করে, এটা কিন্তু জিডিপিতে আসে না। এরপর আসছে বড় বড় বাংলাদেশের যে আপনি কিছুদিন আগে দেখলেন যে ভারতে সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান একজন কোম্পানি, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, ওখানে বিনিয়োগ করলেন $4 বিলিয়ন। এটা কিন্তু আমাদের জিডিপিতে আসে না। আমাদের মেধা ওখানে উৎপাদন চালাচ্ছে। এমনকি আমেরিকা ইউরোপের কোম্পানিগুলোতে এবং গবেষণা কোম্পানিগুলোতে যারা গবেষণা করে 30% মানুষ কিন্তু বহির্বিশ্বে। সেবা খাতে তাদের প্রায় 76% অবদান হচ্ছে যুক্তরাজ্যে, আমেরিকায় প্রায় 60% অবদান সেবা খাতে, মানে ইন্টারনাল ইকোনমিক্স। ইন্টারনাল ইকোনমিক্স একটু জটিল একটা ফাংশন, এটা রিভলভিং বেসিস হয়। বহির্বিশ্বের সাথে ব্যবসা করলে ওটাও ব্যবসা, কিন্তু ইন্টারনাল ব্যবসাও কিন্তু ব্যবসা। ইন্টারনাল ব্যবসায় ওরা কিন্তু বেশি এগিয়ে আছে। ইন্টারনাল রিভলভিং সিস্টেম, মনে করেন যে মানুষের চাহিদা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, যতগুলো প্রোডাকশন লাগে এসবগুলো যদি দেশে উৎপাদন হয়, আর টাকা যদি একটা দিনের ভিতরে 3 হাত বা 4 হাত বা 5 হাত বদল হয়, যত বেশি বদল হবে তত বেশি প্রোডাকশন হবে। তা বদল কিভাবে হবে? এটা আর একটু ইকোনমিক্যাল ফাংশন চলে যাচ্ছে, আমি এদিকে যাচ্ছি না। ইনকিলাব কালচারাল সেন্টার এই যে আমাদের দাসত্ব, ইকোনমিক্যাল দাসত্ব তৈরি করে, ক্ষমতায় যারা আসে, বিশেষ করে দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আছে, কিছু সময় স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় ছিল, আরও অনেকে ক্ষমতায় ছিল। এরা কোনো না কোনোভাবে হয় চায়না, ভারত, রাশিয়া এই কেন্দ্রিক একটা পারপাস সার্ভ করছে, অথবা আমেরিকা ইউরোপ কেন্দ্রিক একটা পারপাস সার্ভ করেছে, এবং বাংলাদেশের উন্নয়ন হয় না, এরা টাকা পাচার করে ওখানে দিয়ে আসে। এই বাংলাদেশের ক্ষমতাসীন দলেরা আসলে কি করছে? এটা আমাদের উপকার করছে না ক্ষতি করছে? প্রায় 68,000 কোটি টাকার বাণিজ্য মানব সম্পদ রপ্তানির মাধ্যমে করে থাকে। 68,000 কোটি টাকা। আমি একটা হিসাব করে দেখলাম, 745টে মানব যে বিদেশে রপ্তানি করা হয় তার যে বায়ার বা এজেন্ট, এই সদস্য আছে। এই টাকার যে বাণিজ্য তারা করে, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের আন্ডারে 3 জন করে কর্মচারী থাকার নিয়ম আছে, কর্মকর্তা কর্মচারী থাকার নিয়ম আছে। এদের ভাগ করে দেখছি, এরা প্রত্যেকে 31 কোটি টাকার উপরে বছরে লাভ করে। 31 কোটি টাকার উপরে। এই যে আমাদের নিয়ে ব্যবসা করছে রাষ্ট্র, রাষ্ট্রীয় ক্ষমতাসীন দল, রাজনীতি, আমলা, পুলিশ প্রায় প্রতি বছর 10,000 কোটি টাকার মামলা বাণিজ্য করে থাকে। মানে বাংলাদেশের মূল যে ব্যবসা বাণিজ্যর উৎপাদন, কারিশমেটিক ক্ষমতা, তার থেকেও মাদক বাণিজ্য, মাদক বাণিজ্য বাংলাদেশ সরকার তো সরাসরি সরকারিভাবে করেন, এটা বেসরকারিভাবে চলে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে। 60,000 কোটি টাকার উপরে মাদক বাণিজ্য হয় বাংলাদেশে। মানে যেটা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার ব্যবসা। মানব পাচার, সেখানে মানুষ মৃত্যুবরণ করছে, অন্যের দেশে যে শ্রম দিচ্ছে। মাদক, যেটা বাংলাদেশের মানুষ দিচ্ছে, ওরা আবার অবৈধ সম্পদ, ওটা মাদক তো অবৈধ জিনিস, ওটা বিক্রি করে যে সম্পদ অর্জন করছে সেটা আবার অবৈধ, সেটা ওরা বিদেশে পাচার করে দিচ্ছে। এইভাবে রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানুষদেরকে বিক্রি করছে, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করছে, বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করে দিচ্ছে। তা আমরা একটা 5 আগস্টের পর আশা আকাঙ্ক্ষা, ভরসা, বিশাল এক প্রাচীর জমেছিল শরীফ ওসমান হাদির উপরে, যিনি কাউকে ভয় না করে বাংলাদেশের কোন কোন নেতা, কোন কোন ব্যক্তি বাংলাদেশের স্বার্থকে বিদেশে কোন দেশের কাছে কতটুকু বিক্রি করছে স্পষ্ট করে তুলে ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন, আমাদের সোনালী সূর্য অস্তমিত হয়েছে।
আল্লাহ কি অপরাধের কারণে আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন, এটা আমাদের বোধগম্য না। তবে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু পাপপ্রবণ ভূমিকা রাখছে, আল্লাহ হয়তো আরেকটু শাস্তি দেওয়ার জন্য আমাদের এরকম ব্যবস্থা করলেন। শরীফ ওসমান হাদি মারা যাওয়ার পর ইনকিলাব মঞ্চ এবং তার আন্ডারে গড়ে ওঠা ইনকিলাব কালচারাল সেন্টার কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছিল না, মোটামুটি টিম করে চলছিল। আজ সংবাদ এলো এর উপর রাজনীতির কালো থাবা, কালো ছায়া পড়েছে। জীবনের বিনিময়ে যারা এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছিল, হাদির মতো পারফর্ম করতে পারছিল না, কিন্তু প্রতিষ্ঠান ধরে রাখছিল। এই প্রতিষ্ঠান আছে বলে দেখেন এখন আপনারা ওডিসি, ছায়ানট, এই ভারতীয় হেজিমনির যে প্রতিষ্ঠানগুলো, তারা কোনো কথা বলার সাহস পাচ্ছিল না। অন্তত প্রতিষ্ঠানটা ছিল, ওরা কোনো কথা বললে এরা প্রতিবাদ করত। কিন্তু কি রাজনৈতিক মারপ্যাচ ঘটল যে প্রতিষ্ঠানের একেবারে শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের, সভাপতি সালাউদ্দিন শুভ, সহসভাপতি ফাতিমা তাসনুম জুমা, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাহিম আবদুল্লাহ, অর্থ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু রাইহান, উপনির্বাহী পরিচালক হাবিবুল্লাহ মিসবাহ 6 জন পদত্যাগ করেছে। তারা অতি সভ্যর পরিচয় দিচ্ছে। তারা বলছে মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে তাদের ওয়ারিসের কাছে হস্তান্তর করা হচ্ছে, মানে হাদির বোন বা তার ভাই এদের কাছে মালিকানা হস্তান্তর করছে। ইনকিলাব কালচারাল সেন্টার এটা কোনো সংস্কৃতি মন্ত্রণালয় বা যুব মন্ত্রণালয়, আরজিএসসি কারোর আন্ডারে এটা নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান না। এটা স্বাধীনভাবে চলতেছিল, মানুষ দান করত, এর আন্ডারে একটা ট্রাস্ট গঠন করার চেষ্টা চলছিল। ইনকিলাব কালচারাল সেন্টার সম্পূর্ণ বেসরকারি একটা প্রতিষ্ঠান, এখানে কোনো আইনি জটিলতা তৈরি হওয়ার কথা না। এমনকি যদি নিবন্ধিত প্রতিষ্ঠানও হতো তাও আইনি জটিলতা তৈরি হওয়ার কথা না, কারণ সমাজসেবা অধিদপ্তর বা সংস্কৃতি মন্ত্রণালয় বা যুব উন্নয়ন মন্ত্রণালয় আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর একটা আইন থাকে যে বাৎসরিক এদের একটা কনফারেন্স হতে হয়, ভোটাভুটির মাধ্যমে সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক এগুলো নির্বাচিত হয়। এখানে ওয়ারিশ বলে কিছু নেই। এই সম্পদের একটা বিবরণী যে অধিদপ্তরের আন্ডারে তারা পরিচালিত হন তাদের কাছে পেশ করেন। যেহেতু ইনকিলাব কালচারাল সেন্টারটা তাও না, একেবারে সম্পূর্ণ স্বাধীন, নিজস্বভাবে পরিচালিত হয়, সুতরাং এর কাউকে হিসাব দেওয়ারও কোনো ফাংশন নেই। সুতরাং এখানে মালিকানায় জটিলতা বলে কোনো সাবজেক্ট হতে পারে না। জাবের, আবদুল্লাহ আল জুবায়ের, ঝুমায় এরা ব্যর্থ হয়েছে। এখন দোষ এদের আছে কিনা এটা ফাংশন না, এটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আমাদের জুলাই সনদকে যেভাবে মিটিয়ে দেওয়া হচ্ছে, জুলাই সনদের স্পিরিট যেখান থেকে পায়, যেখান থেকে পাওয়ার হাউস থেকে, যেখান থেকে বিদ্যুতের কানেকশন পায়, সেটা হল ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার। এই ইনকিলাব মঞ্চ এবং কালচারাল সেন্টারে রাজনৈতিক কালো ছায়া পড়েছে এবং তার ফল হলো এই ইনকিলাব কালচারাল সেন্টারের প্রাণ 6 জন পদত্যাগ করল। সম্ভাবনা খুবই দেখা দিচ্ছে যে আবার সেই ভারতীয় প্রেতাত্মা ওডিসি, ছায়ানট আবার মানুষদেরকে হেদায়েত করবে, নসিহাত দিবে, গান শোনাবে, আমাদের কি করা উচিত তারা বলবে, আর টাকা পয়সা নিয়ে ভারতে পাচার করবে। খুবই বিপজ্জনক অবস্থায় আমরা দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষ সবাই সচেতন হন। আমরা যদি ওদের গান না শুনি, আমরা যদি ওদের কবিতা না শুনি, তাহলে ওরা আমাদের শোনাতে পারবে না। আমরা যদি সৎ মানুষের পাশে দাঁড়াই, অসৎ মানুষ একত্রিত হতে পারবে না। আর যদি আমরা এটা করতে থাকি, তাহলে গত 16 বছর নয়, গত 53, 54 বছর, 55 বছর ধরে বাংলাদেশ যে একটা অভিশাপ বহন করছি আমরা,
আমাদের সামাজিক রাজনৈতিক স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না। ধনীরা ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে। শহরে ঢোকার সময় দেখবেন কি পরিমাণে রিক্সা, এটা কিন্তু দারিদ্রতার চিহ্ন বহন করে। মানুষের ইনকাম সোর্স না থাকার কারণে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ছে। কর্মসংস্থান না থাকার কারণে এত রিক্সা, এত ইজি বাইক, কোথাও কোনো চাকরি নেই। অথচ কয়েক কোটি লোক খুব সহজে বিদেশে কম খরচে পাঠিয়ে দেওয়া যায়, 1 লাখ টাকার আশেপাশে। সেখানেও বাণিজ্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু বোঝার, এবং এই ভূখণ্ডের মালিক, 90% মুসলমানের ভূখণ্ডের মালিক, বহির্বিশ্বের লেসপেন্সারদের দ্বারা আমরা নির্যাতিত, নিষ্পেষিত, শাসিত হব। আমাদের স্বাধীন কোনো চিন্তা করতে পারবো না, স্বাধীনভাবে ব্যবসা করতে পারবো না, স্বাধীনভাবে সামরিক নীতি, অর্থনীতি প্রণয়ন করতে পারবো না। এর থেকে বাঁচার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন চাই? আপনাদের কেন, আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা দিচ্ছে না, বা আপনাদের কাছ থেকেও কেন নির্দেশনা চাচ্ছে না? কারণ আমরা যে নির্দেশনা দিতে পারি সেটা ধুলায় ধুলিত হয়। মনে করেন যে হাদির একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রথম আলো, ডেইলি স্টারের বিকল্প একটা মিডিয়া তৈরি করে। এটা সম্ভব না। কেন সম্ভব না? খেয়াল করুন যে সম্ভব না এই কারণেই, আপনি একটা মিডিয়া দাঁড় করাবেন, এই মিডিয়ার পিছনে যে কস্ট, মিডিয়া অনেক সময় লস করে, অনেক সময় লস করে, এবং 1-2 টাকা না, শত শত কোটি টাকা লস করে। কার হিম্মত আছে শত শত কোটি টাকা লস করে একটা মিডিয়া দাঁড় করায় রাখবে? 10 পাতার একটা পত্রিকা বের করবে, যার খরচ 20 টাকা পড়বে কিন্তু বিক্রি করবে 10 টাকা। কার হিম্মত আছে? কিন্তু ডেইলি স্টার, প্রথম আলো পারে। এর কারণ এই শুধু ডেইলি স্টার, প্রথম আলো নয়, এরকম আর অনেক মিডিয়া যারা বহির্বিশ্বের বিভিন্ন রকমের অনুদান পায়, এই ঘাটতিগুলো তারা পুষিয়ে নেয়, এবং তাদের এই বহির্বিশ্বের যে সাংস্কৃতিক চেতনা, এটা তারা ছড়িয়ে দেয় টাকার বিনিময়ে। এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ওরা যত ফ্রি দিক, যত ভালো সংবাদই আমাদের শোনান, আমরা শুনবো না, আমরা পড়বো না। যত বেশি দামি পড়ুক, আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা যারা ব্যক্ত করে তাদের পত্রিকা পড়বো, তাদের মিডিয়া শুনবো। বিশেষ করে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও জাবের ঘোষণা দিয়েছে, ঝুমা ঘোষণা দিয়েছে, ফাহিম আবদুল্লাহ ঘোষণা দিয়েছে যে তারা ইনকিলাব মঞ্চের আন্ডারে কাজ করবে। আমরা যাচ্ছি, কিন্তু একেবারে চলে যাচ্ছি না। তাদের উত্তরোত্তর শুভ কামনা করতে পারি আমরা, এবং তাদের চেতনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা ছড়িয়ে দিতে পারি যার যার অবস্থান থেকে, একে পেট্রোনাইজ করতে পারি। এর পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে এটাকে কোনো ষড়যন্ত্রকারীরা ধ্বংস করে দিতে পারবে না। এবং ইনশাল্লাহ পুরাপুরি আয়োজন চলছে। আল্লাহ যদি চাহে তো বাংলাদেশে আর কোনো ধর্ম বিদ্বেষী মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারবে না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।